হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সো আজকে আমরা সিপিইউ শিডিউলিং নিয়ে পড়ব, সিএসসি 321 লেকচার 4। তো ফার্স্টে আমরা বলি যে সিপিইউ শিডিউলিং কয় রকম রয়েছে। সো দেখতে পাচ্ছেন সিপিইউ শিডিউলিং রয়েছে টু টাইপসের, একটা হচ্ছে নন প্রিএমপ্টিভ ভার্সন আর একটা হচ্ছে প্রিএমপ্টিভ ভার্সন। সো নন প্রিএমপ্টিভ ভার্সনে কী হয়, এখানে হচ্ছে কোনো কনটেক্সট সুইচিং হয় না, অ্যান্ড প্রিএমপ্টিভ ভার্সনগুলোতে মাল্টিপল কনটেক্সট সুইচিং হয়। সো কনটেক্সট সুইচিং কি, ইন শর্টে যদি বলতে চাই, যখন একটা প্রসেস রেডি কিউ থেকে সিপিইউ অ্যালোকেশন পায় এবং সেটা যখন এক্সিকিউট হতে থাকে, সেই সময় যদি কোনো একটা রিজনে যদি সেই প্রসেসটাকে স্টপ করে আমরা অন্য একটা প্রসেসকে সিপিইউ অ্যালোকেশন দিই, এটাই মেনলি কনটেক্সট সুইচ। সো তার মানে যেই প্রসেসটি সিপিইউ অ্যালোকেশন পেয়েছে সেটাকে আমরা স্টপ করে টার্মিনেট করে আমরা সেটাকে আবার রেডি কিউতে রেখে দিই এবং অন্য একটা প্রসেসকে নিয়ে এসে আবার সিপিইউ অ্যালোকেশন দেই। সো এটাই মেনলি কনটেক্সট সুইচিং। ওকে, সো বিভিন্ন ধরনের শিডিউলিং অ্যালগরিদম সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে কিছু কিছু আছে নন প্রিএমপ্টিভ, কিছু কিছু আছে প্রিএমপ্টিভ। সো আমরা হচ্ছে এই কনটেক্সট সুইচিংকে অ্যাকচুয়ালি প্রিএমপ্টিভ বলতে পারি। ওকে, সো সিপিইউ শিডিউলিংয়ের মেইন আমাদের কিছু জিনিস জানতে হবে। এখন সিপিইউ ইউটিলাইজেশন যদি আমরা জানি যে সিপিইউ ইউটিলাইজেশনটা কী, অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি সিপিইউকে অ্যাজ বিজি অ্যাজ পসিবল রাখতে, কারণ আমরা আমাদের সিপিইউকে চাই না সে আইডল বসে থাক। আমরা চাই সিপিইউ যতক্ষণ অন আছে ততক্ষণ সিপিইউ আমাদের প্রসেসগুলো হ্যান্ডেল করুক বা সিপিইউ বিজি থাকুক। তাহলে আমরা ফুললি সিপিইউ ইউটিলাইজ করতে পারবো যদি আমরা সিপিইউকে সবসময় বিজি রাখতে পারি। দেন একটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এই টাইমটা কি, এই টাইমটা অ্যাকচুয়ালি একটা প্রসেস যখন রেডি কিউতে আসবে সেই টাইম থেকে একটা প্রসেস এক্সিকিউশন হয়ে টার্মিনেট হওয়া পর্যন্ত যে ফুল টাইমটা, সেটাকে আমরা বলতেছি টার্ন অ্যারাউন্ড টাইম। এই যে এখানে লেখা আছে অ্যারাইভড ইন দ্য রেডি কিউ টু টার্মিনেশন, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তারপর ওয়েটিং টাইমটা কি, ওয়েটিং টাইমটা হচ্ছে একটা প্রসেস রেডি কিউতে যতক্ষণ ওয়েট করবে। কিসের জন্য ওয়েট করবে, সিপিইউ অ্যালোকেশনের জন্য। সো যখন একটা প্রসেস আমার রেডি কিউতে আসবে এবং যতক্ষণ না সে সিপিইউ অ্যালোকেশন পাচ্ছে, সো এই যে ওয়েটিং টাইমটা, এটাই অ্যাকচুয়ালি ওয়েটিং টাইম। এবং এই ওয়েটিং টাইম কিন্তু বারবার হতে পারে। যেমন আমরা হচ্ছে যখন একটা প্রসেসকে আমরা স্টপ করে দিই, মানে কনটেক্সট সুইচিং হয়, তখন সেই প্রসেসটা কিন্তু আবার আমাদের রেডি কিউতে চলে আসে। সো সেখানে কিন্তু আসার পরও কিন্তু সে আবারও পুনরায় কিছুক্ষণ ওয়েট করবে। সো সবগুলো টাইমকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়েটিং টাইম। নাও রেসপন্স টাইমটা কি, রেসপন্স টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়েটিং টাইমটা হচ্ছে রেসপন্স টাইম, মানে প্রথমবার রেডি কিউতে আসার পরে ফার্স্ট সিপিইউ অ্যালোকেশন যখন পাবে সেটা। তার মানে ইন শর্ট আমাদের ওয়েটিং টাইম হতে পারে মাল্টিপল, মানে আমরা অনেকবার ওয়েটিং টাইম পেতে পারি, সেগুলো যোগ করলে আমরা ওয়েটিং টাইম পাবো, এবং ফার্স্ট যে ওয়েটিং টাইম সেটা অ্যাকচুয়ালি আমাদের রেসপন্স টাইমের মধ্যে ক্যালকুলেট হচ্ছে, মানে সেই ভ্যালুটা হবে রেসপন্স টাইম। লাস্টলি হচ্ছে থ্রুপুট। থ্রুপুট হচ্ছে নাম্বার অফ প্রসেস দ্যাট কমপ্লিট দেয়ার এক্সিকিউশন পার ইউনিট টাইম। ওকে, সো আমাদের সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম অপটিমাইজেশন ক্রাইটেরিয়াগুলো আমরা যদি দেখি, সেটা হচ্ছে ম্যাক্স সিপিইউ ইউটিলাইজেশন, ম্যাক্স থ্রুপুট, মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম অ্যান্ড রেসপন্স টাইম। এগুলোকে আমরা মিনিমাম করতে চাই এবং এই দুটাকে আমরা ম্যাক্সিমাম করতে চাই। ওকে, সো এখন আমরা এক এক করে সব অ্যালগরিদম সম্পর্কে জানবো। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমাদের অ্যালগরিদম 1, যেটার নাম হচ্ছে এফসিএফএস। এটার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো এটা শুধুমাত্র নন প্রিএমপ্টিভ ভার্সনে আছে, তার মানে এখানে কোনো কনটেক্সট সুইচ কখনোই হয় না। ওকে, অ্যান্ড এটা হচ্ছে সিপিইউ এটাকে সিরিয়ালি আমাদের মানে হচ্ছে প্রসেসগুলোকে সিরিয়ালি অ্যালোকেট করে। তার মানে প্রথমে যে প্রসেস আসবে তাকেই নেবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে। সো এটা হচ্ছে ফার্স্ট অ্যালগরিদমের শর্ত। আমরা ম্যাথ এখন দেখবো না, ম্যাথ আমরা পরে দেখব। সো নাও অ্যালগরিদম 2, যেটা হচ্ছে এসজেএফ, ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। এটাও আমাদের নন প্রিএমপ্টিভ ভার্সন, এবং এটার অবশ্যই একটা প্রিএমপ্টিভ ভার্সনও রয়েছে, যেটাকে আমরা বলতেছি শর্টেস্ট রিমেনিং জব ফার্স্ট, শর্টেস্ট রিমেনিং টাস্ক ফার্স্ট, অথবা শর্টেস্ট রিমেনিং প্রসেস ফার্স্ট। এখানে যে আরটা অ্যাড করা আছে এটা হচ্ছে রিমেনিং, তার মানে যার প্রসেসিং টাইম কম তাকে আমরা আগে নিয়ে আসবো, আগে আমরা সিপিইউ অ্যালোকেশন দিব। সো এই শর্টেস্ট জব ফার্স্ট কীভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের নন প্রিএমপ্টিভ ভার্সনে আমরা একটু বলি। নন প্রিএমপ্টিভ সাপোজ একটা প্রসেস এসেছে, তার হচ্ছে এক্সিকিউশন টাইম 6 সেকেন্ড, এবং আরেকটি প্রসেস আছে যার টাইম হচ্ছে 5 সেকেন্ডস। সো সিপিইউ কাকে সিলেক্ট করবে, অবশ্যই এই 5 সেকেন্ড যার তাকে আমরা সিলেক্ট করব, এবং এইটাকে সিলেক্ট করার পরে আমরা সিপিইউ তাকে ফুললি 5 সেকেন্ড টাইম দিবে এক্সিকিউট হওয়ার জন্য। এরপরে সিপিইউ আবার রেডি কিউতে, এটা যখন টার্মিনেট হয়ে যাবে, তার মানে এটা এখন যখন এটা টার্মিনেশন যাবে,
তখন আমরা রিমেনিং প্রসেস যেগুলো রেডি কিউতে চলে এসেছে অলরেডি সেগুলোর দিকে সিপিইউ আবার তাকাবে এবং সিপিইউ সেখান থেকে সবথেকে শর্টেস্ট জব যেটা সেটাকে সিলেক্ট করে আবার ফুল 6 সেকেন্ড তাকে টাইম দিবে। সো এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ ভার্সন। আর প্রিএমপ্টিভ ভার্সনে কী হবে, সাপোজ 5 সেকেন্ড একটা প্রসেসের টাইম শুরু হয়েছে, আমি একটু মুছি নতুন করে লিখে দেখাচ্ছি। সাপোজ 6 সেকেন্ডের একটা প্রসেস এবং 5 সেকেন্ডের একটা প্রসেস অলরেডি আছে। সো আমরা কী করলাম, 5 সেকেন্ডকে অ্যালোকেশন শুরু করলাম। সো সিপিইউ তাকে অ্যালোকেট করে দিল অলরেডি 5 সেকেন্ডের প্রসেসটাকে, বাট দেখা গেল এই 5 সেকেন্ড প্রসেস চলাকালীন ঠিক 3rd সেকেন্ডে একটা প্রসেস চলে আসলো যার হচ্ছে 2 সেকেন্ড সময় লাগবে, অথবা 2 সেকেন্ড না, যার হচ্ছে মোর দ্যান 5 সেকেন্ড লাগলো। তার মানে আগের যে প্রসেসটাকে অলরেডি অ্যালোকেট করেছিল তার থেকে সময় বেশি লাগলো। বাট যেহেতু একটা প্রসেস অ্যারাইভ করেছে, সে কী করবে, সিপিইউ এখানে একটা কনটেক্সট সুইচিং হবে। তার মানে এই যে 5 সেকেন্ড অ্যালোকেট করেছিল তাকে আবার রেডি কিউতে পাঠিয়ে দেবে এবং যতটুক হয়েছে ততটুক বাদে বাকি যতটুকু রিমেনিং, সাপোজ 3 সেকেন্ডস হয়েছে আমরা বলেছি, সো এখানে 2 সেকেন্ড বাকি থাকবে, এই 5 সেকেন্ড থাকবে না, 2 সেকেন্ড এবং 10 সেকেন্ড এবং 6 সেকেন্ড। তখন সিপিইউ দেখবে 3টা প্রসেস এখানে আছে। দেন সিপিইউ আবার একজনকে অ্যালোকেট করবে, হইতে পারে সেটা আবার যাকে টার্মিনেট করা আছে সেও আবার নতুন করে মানে সেও আবার রিনিউ হতে পারে। বাট সিপিইউ কনটেক্সট সুইচ করবে যখনই কোনো প্রসেস অ্যারাইভ হবে। এটা হচ্ছে এসজেএফ এর নন প্রিএমপ্টিভ ভার্সন অথবা এসআরজেএফ অ্যালগরিদম সম্পর্কে বললাম। দেন আমাদের আসতেছে অ্যালগরিদম 3, যেটাকে আমরা বলতেছি প্রায়োরিটি কিউ। সো এটাও নন প্রিএমপ্টিভ ভার্সন রয়েছে, প্রিএমপ্টিভ ভার্সন রয়েছে। এটাও কাজ করে সেমভাবে। নন প্রিএমপ্টিভ হচ্ছে একটাকে সিলেক্ট করে পুরো সিপিইউ টাইম দিবে, এবং প্রিএমপ্টিভ ভার্সন হচ্ছে যখন একজনকে টাইম দিচ্ছে সেই সময় যখন অন্য প্রসেস অ্যারাইভ করবে তখন এটা কনটেক্সট সুইচিং হবে এবং দেন সিপিইউ ডিসাইড করবে কাকে আবার সিপিইউ অ্যালোকেশন দেওয়া যায়। সো প্রায়োরিটি কিউটা কীভাবে কাজ করে, রেডি কিউ হিসেবে উই ইউজ প্রায়োরিটি কিউ। সো এতক্ষণ আমরা রেডি কিউতে প্রসেসগুলো রেখেছি, এখন সেটাকে প্রায়োরিটি কিউতে রাখবো। সো প্রায়োরিটি কীরকম হতে পারে, প্রায়োরিটি ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালিও দেওয়া থাকতে পারে। সো কী কী ফ্যাক্টর এখানে আমাদের প্রায়োরিটি হিসেবে হতে পারে, সেটা হচ্ছে টাইম ইন্টারভাল। যেমন আমরা কিন্তু প্রায়োরিটি কিউ হিসেবে দেখতে পারি এসআরজেকে বা এসআরজেএফকে, বিকজ সেখানেও কিন্তু তারা হচ্ছে একটা প্রায়োরিটি বেসিসে হয়, যে প্রসেসিং টাইমটা কম হলে আমরা তাকে আগে নেব। সো ওটাও বলা যায় একটা প্রায়োরিটি কিউ বেসিসে হয়। সো সেরকম টাইম ইন্টারভাল হতে পারে, মেমোরি রিকোয়ারমেন্ট হতে পারে, অথবা দ্য নাম্বার অফ ওপেন ফাইলস ইন দ্যাট প্রসেস। সো এটা একটা ড্রব্যাক অবশ্যই আছে, এবং ড্রব্যাকটা হচ্ছে স্টারভেশন। স্টারভেশন মানে হচ্ছে আমাদের এমন হতে পারে, সাপোজ প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4। সো প্রসেস 1-এর প্রায়োরিটি খুবই লো ছিল শুরু থেকে, এবং যত প্রসেস আপকামিং আসতেছে অথবা ফিউচারে আসবে তাদের প্রায়োরিটি এতটাই হাই যে এই প্রসেস 1-এর লো প্রায়োরিটির কারণে সে কখনোই সিপিইউ অ্যালোকেশন পাচ্ছে না। সো এই P1টা স্টারভেশনে থাকবে, এবং এই স্টারভেশনে থাকার কারণে যেটা হবে সেটা হচ্ছে এই প্রসেস 1টা একসময় র্যাম থেকে বা আমরা বলতে পারি প্রায়োরিটি কিউ অথবা রেডি কিউ থেকে মুছে যাবে বা এক্সিকিউট হওয়ার আগেই টার্মিনেট হয়ে যাবে। সো এটাকে স্টারভেশন বলতেছি, এবং এটার একটা সলিউশন হচ্ছে এজিং। সো এটা সম্পর্কে ডিটেলস জানার দরকার নেই, জাস্ট নামটা জেনে রাখেন। এটার সলিউশন, স্টারভেশনের সলিউশন হচ্ছে এজিং। ওকে, সো এরপর আমরা দেখি, এরপরে হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালগরিদম 4, যেটাকে বলতেছি রাউন্ড রবিন অ্যালগরিদম। সো রাউন্ড রবিন অ্যালগরিদমটা হচ্ছে সব থেকে সুইটেবল একটা অ্যালগরিদম, বিকজ এখানে কনটেক্সট সুইচিং হয় এভরি টাইম কোয়ান্টামে। সো টাইম কোয়ান্টামটা কি, দেখুন এটা কিন্তু অনলি প্রিএমপ্টিভ ভার্সন, অনলি প্রিএমপ্টিভ, এখানে কোনো নন প্রিএমপ্টিভ ভার্সন নাই, এবং এটা একটা টাইম কোয়ান্টাম দিয়ে দেয়। টাইম কোয়ান্টাম বলতে সাপোজ 5 সেকেন্ড একটা টাইম কোয়ান্টাম দেওয়া, সো আমাদের প্রত্যেকবার সিপিইউ 5 সেকেন্ড পর কনটেক্সট সুইচিং করবে যদি প্রয়োজন হয়। এমন হতে পারে 5 সেকেন্ডের কমে অনেক প্রসেস এক্সিকিউট হয়ে টার্মিনেট হতে পারে, তখন তো আর কনটেক্সট সুইচিং হচ্ছে না। সো টাইম কোয়ান্টাম যখন ক্রস করবে তখন একটা কনটেক্সট সুইচিং হবে। এখানে যেহেতু 5 সেকেন্ড, সো 5 সেকেন্ড পর হবে, এবং অবশ্যই এখানে সিরিয়াল মেনটেন করতে হবে। মানে এটা বলা যায় এফসিএফএসের মতোই সিরিয়াল মেনটেন করবে, বাট এটা প্রিএমপ্টিভ। এফসিএফএস তো আমাদের নন প্রিএমপ্টিভ ভার্সন ছিল। সো এখানে কিছু জিনিস লেখা আমরা একটু পড়ি। আফটার টাইম কোয়ান্টাম ওভার দ্য অ্যালগরিদম মেক্স কনটেক্সট সুইচিং অ্যান্ড গিভস আদার প্রসেস সিপিইউ টাইম। আচ্ছা, এটা তো বললাম। ওকে, কনটেক্সট সুইচ ক্যান বি কাউন্ট বাই অবজার্ভিং টাইম কোয়ান্টাম পিরিয়ড ইন দ্য গ্রাফে আমরা যখন ম্যাথ করবো তখন বুঝবো এটা। আচ্ছা, নো প্রসেস নিডস টু ওয়েট মোর দ্যান n-1 অফ টাইম কোয়ান্টাম। সো
এন হচ্ছে প্রসেস সংখ্যা। সো কোনো প্রসেসকে n-1 ইন্টু টাইম কোয়ান্টাম দিয়ে গুণ দিলে যে ভ্যালু হয়, কোনো প্রসেসকে তার থেকে বেশি সময় ওয়েট করতে হবে না। এখন টাইম কোয়ান্টাম আমাদের ভ্যালুটা কত হতে হবে, সুইটেবল একটা ভ্যালু তো অবশ্যই লাগবে। সো এটা নিয়ে একটা জিনিস আছে, টাইম কোয়ান্টাম যদি খুব বেশি লার্জ হয় দেন নো কন্ট্যাক্ট সুইচ অ্যাক্টস লাইক FCFS। সো টাইম কোয়ান্টাম যদি অনেক বড় হয়, সাপোজ 20 মিনিটস, এখন আমার 100টা প্রসেস এসেছে সিপিইউ অ্যালোকেশনের জন্য এবং তাদের সবারই 20 মিনিটসের কম প্রসেসিং টাইম লাগবে। সো তখন কী হবে, তখন কিন্তু কোনো কন্ট্যাক্ট সুইচই হবে না, বিকজ 20 মিনিট ধরে তো কোনো প্রসেস চলছে না যে একটা কন্ট্যাক্ট সুইচ করতে হবে। সো তখন কিন্তু এই অ্যালগোরিদম অ্যাকচুয়ালি FCFS এর মতো কাজ করবে, মনে হবে যে সব প্রসেসকেই টাইম দিয়ে দিয়ে তারপরে টার্মিনেট করতেছে, কাউকে অর্ধেক প্রসেসিং হওয়ার পরে কিন্তু রেডি করতে আবার রাখছে না। আবার যদি আমরা চিন্তা করি আচ্ছা লার্জ তো দিলাম, তাহলে আমরা স্মল করি, টাইম কোয়ান্টাম স্মল করে দিই, তখন কিন্তু র্যাপিড কন্ট্যাক্ট সুইচ অকার হবে এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাড ফর সিপিইউ, দ্যাট উইল ইনক্রিজ দ্য সিপিইউ ওভারহেড। সো আমাদের টাইম কোয়ান্টাম কীভাবে সিলেক্ট করা উচিত? সো আমাদের টাইম কোয়ান্টাম সিলেক্ট করা উচিত 80% অফ দ্য প্রসেসের বাস টাইম। ওকে, সো এখানে আমাদের অ্যালগোরিদমগুলো শেষ। এরপরে ছোট একটা জিনিস আছে মাল্টি লেভেল কিউ শিডিউলিং, এটা আমরা পরে দেখব। সো আপাতত আমরা এখন ম্যাথে চলে যেতে পারি। সো এখানে প্রসেস 1, 2, 3 দেওয়া আছে, আমরা এখন FCFS শিডিউলিংয়ের একটা প্রবলেম সলভ করবো ছোটো। সো এখানে ব্রাশ টাইমগুলো দেওয়া রয়েছে 24, 3, 3 এবং যেহেতু এটার আমি সাপোজ ভেবে নিচ্ছি, অ্যাজিউম করতেছি যে এটা অ্যারাইভাল টাইম দেওয়া ছিল না। সো অ্যারাইভাল টাইম যদি না দেওয়া থাকে আমরা বাই ডিফল্ট সবগুলোকে 0 ধরবো, তার মানে এটা সিরিয়ালি প্রসেস 1, 2, 3 এভাবে অ্যারাইভ করেছে আমরা ধরে নিই। সো এটার জন্য আমাদের একটা গ্যান চার্ট রাখতে হয়। সো গ্যান চার্টে মেইনলি আমাদের নাম্বার আসে এখান থেকে, আর আমরা চাইলে পাশে একটা রাফ করতে পারি যে আমাদের রেডি কিউতে কী অবস্থা, বা সিপিইউ রেডি কিউর দিকে যখন তাকাবে লুক আপ করবে তখন সিপিইউ রেডি কিউতে কী প্রসেস আছে বা কী চলতেছে সেগুলো আমরা এখানে আর সাইডে ডান পাশে রাফ করতে পারি, এই সাইডে। ওকে, সো আমি একটা করে করি, তখন আপনারা ক্লিয়ার হবেন যারা জানেন না। ওকে, সো ফার্স্টে প্রসেস 1 অ্যাপেয়ার হচ্ছে, অ্যারাইভাল টাইম 0 এবং ইট নিডস 24 সেকেন্ডস, মিলি সেকেন্ড ওর সেকেন্ড, আই থিঙ্ক সেকেন্ড ধরলে হলো, 24 সেকেন্ড টু কমপ্লিট। সো কী করবে সিপিইউ, ফার্স্টে এখান থেকে 0 সেকেন্ড থেকে শুরু হলো এবং 24 সেকেন্ড পর্যন্ত P1কে টাইম দিবে, বিকজ এটা কি FCFS, এখানে কোনো কন্ট্যাক্ট সুইচিং হবে না। সো 24 সেকেন্ড পরে আমাদের 0 সেকেন্ডে কারা ছিল, P1, P2, P3। ওকে, দেন 24 সেকেন্ডে কারা আছে, P2 আছে এবং P3 আছে, বিকজ এরা কিন্তু আগে অ্যাপেয়ার করেছে, অ্যারাইভাল টাইম সবারই 0। তো 24 সেকেন্ডে আমাদের P2, P3 আছে, আমরা এখান থেকে P1 সিলেক্ট করেছিলাম, দেন P2 সিলেক্ট করতে পারি, কতক্ষণ টাইম দিব, 3 সেকেন্ডস, 27, এখানে হচ্ছে P2 চলে আসতেছে। দেন 27 সেকেন্ডে আমরা যদি তাকাই রেডি কিউতে বা র্যামের দিকে, এখন আমাদের P3 আছে এবং আমরা P3টাই নিয়ে নিব, তার টাইম হচ্ছে 3 সেকেন্ড। সেখানে P3 এবং এরপরে 30 সেকেন্ডে কী দেখবো আমরা, এখানে হচ্ছে রেডি কিউ এমটি এবং সিপিইউ এখানে আইডেল থাকবে। সো FCFS শিডিউলিং খুবই ইজি। এখন এখান থেকে আমাদের জ্ঞান চার্ট আঁকা শেষ, আমাদের এখন সেকেন্ড কাজ হচ্ছে টাইমগুলো বের করা, কী টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম অ্যান্ড রেসপন্স টাইম। ওকে, সো প্রসেস 1-এর জন্য আমরা যদি লিখি টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে, টার্ন অ্যারাউন্ড টাইম কী ছিল, অ্যারাইভাল ফ্রম দ্য রেডি কিউ টু টার্মিনেশন টাইম। সো অ্যারাইভাল ইন দ্য রেডি কিউ কখন, 0-তে এবং টার্মিনেট হয়েছে 24 সেকেন্ডে। সো এটার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 24 - 0, সো 24 সেকেন্ড। দেন P2 এর জন্য কি, P2 অ্যারাইভাল করেছে আমাদের 0 সেকেন্ডে, P2 অ্যারাইভাল করেছে আমাদের 0 সেকেন্ডে, এই যে আমরা দেখতে পাচ্ছি বা এখান থেকেও দেখতে পারবো, P2 অ্যারাইভাল হচ্ছে 0 সেকেন্ড অ্যান্ড P2 টার্মিনেট হচ্ছে 27 সেকেন্ডসে। সো P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম 27 - 0, which is also 27. সেমভাবে P3 arrived at 0 and terminated at 30. So 30 - 0 is 30. Now waiting time. So first step process 1 arrives at 0 second and it doesn't wait. So এটা immediately CPU allocate পেয়েছিল, so এটার waiting time হচ্ছে 0. Then process 2 আমরা যদি দেখি, এখন process 2 এর arrival time 0, বাট এটা শুরু হয়েছে 24 সেকেন্ডে, CPU allocation পেয়েছে। সো এরপরে আর কি ওয়েট করেছে না, আর ওয়েট করে নাই, তাহলে 24 - 0, which is 24. And same goes for P3, it arrives at 0 but it get
ফার্স্ট সিপিইউ অ্যালোকেশন অর এখানে ফার্স্ট বলতে আমরা এটা তো রেসপন্স টাইমে বলি যে ফার্স্ট কখন অ্যালোকেট পেয়েছে, বাট এখানে যেহেতু এফসিএফএস এখানে কোনো প্রিমিটিভ ভার্সন নাই বা কন্টেক্সট সুইচিং নাই, সো এটার ফার্স্ট যে অ্যালোকেট পাবে সেটাই তার প্রথম অ্যালোকেট, লাস্ট অ্যালোকেট একবারই পাবে। সো 27, সো 27 মাইনাস 0 হুইচ ইজ অলসো 27। এবং রেসপন্স টাইম তো আমি বলেছিলাম যে ফার্স্ট টাইম অফ ওয়েটিং টাইমের প্রথম পার্টটুকুই রেসপন্স টাইম। সো এখানে যেহেতু ওয়েটিং টাইম একটাই, সো যেটা আছে সেটাই হবে। নাম্বার অফ কন্টেক্সট সুইচ অবশ্যই 0 বিকজ ইট ইজ আ নন প্রিমিটিভ ভার্সন। ওকে, নাও আমরা অ্যালগোরিদম 2 দেখব, যেটা হচ্ছে এসজেএফ। ওকে, সো এসজেএফ শিডিউলিং হচ্ছে এটা আমরা নন প্রিমিটিভ ভার্সনটা করতেছি, এরপরে প্রিমিটিভটা প্র্যাকটিস করব। সো এখানে দেখতে পাচ্ছি অ্যারাইভাল টাইম কিন্তু ডিফারেন্ট, আগের বার সবগুলো একসাথে এসেছিলো, এবার অ্যারাইভাল টাইম 0, 2, 4, 5। ওকে, এটা খুব ইজি, আমরা স্ট্রেট ফরওয়ার্ড যাচ্ছি। সো গ্যান চার্টটা এখানে রাখি, এখানে গ্যান চার্টটা আঁকবো, পাশে হচ্ছে আমরা ডান পাশে রেডি কিউ আঁকবো। ওকে, সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি অ্যারাইভাল টাইম 0। সো সিপিইউ র্যামের দিকে যদি তাকাই তাহলে 0 সেকেন্ডে ইট ক্যান সি P1 উইথ 7 সেকেন্ডস অফ ব্রাশ টাইম। ওকে, নাও এখন 0 সেকেন্ড থেকে সিপিইউ দেওয়া শুরু করবে কাকে টাইম, P1কে, এবং যেহেতু নন প্রিমিটিভ সো 7 সেকেন্ড থেকে দিয়ে রাখবে। এবার আমরা 7 সেকেন্ডের টাইমে যদি র্যামের দিকে তাকাই দেন উই ক্যান সি P2, P3, P4 তিনটাই কিন্তু চলে এসেছে, অলরেডি অ্যারাইভ করেছে রেডি কিউতে বা র্যামে। সো P2 উইথ 2 সেকেন্ড না, P2 উইথ 4 সেকেন্ড, P3 উইথ 1 সেকেন্ড অ্যান্ড P4 উইথ 4 সেকেন্ড। এখন শর্টেস্ট জব ফার্স্ট। সো কিসের বেসিসে আমরা নিব, এই যে কার প্রসেসিং টাইম কম বা কে দ্রুত টার্মিনেট হয়ে যেতে পারবে। সো সিপিইউ কাকে অ্যালোকেট করবে, এখানে সিপিইউ অ্যালোকেট করবে P3কে, বিকজ P3 নিডস 1 সেকেন্ড টু কমপ্লিট। সো আমরা এখান থেকে P3 সিলেক্ট করব এবং 1 সেকেন্ড তাকে অ্যালোকেট করে সময় দেব। এখন 8th সেকেন্ডে আমরা দেখি কি অবস্থা। সো এখানে P2 উইথ 4 সেকেন্ড রিমেনিং অ্যান্ড P4 উইথ 4 সেকেন্ড রিমেনিং। সো এখন এখান থেকে দুটা যেহেতু সেম, সো আমরা যে কোনো একটাই পিক আপ করতে পারি। সো আমরা P2কে পিক করলাম এবং তাকে 4 সেকেন্ড অ্যালোকেট করে দেবো, 12 সেকেন্ড পর্যন্ত P2 থাকবে। 12 সেকেন্ড এসে আমরা দেখতেছি অনলি P4 বাকি উইথ 4 সেকেন্ড অফ প্রসেসিং টাইম। না আমরা এটাকে সিলেক্ট করবো বিকজ একটাই বাকি, এখন তো আর কোনো দেখার কোনো দরকার নেই। সো এখান থেকে 16 সেকেন্ড পর্যন্ত P4কে রাখবো এবং এরপর সিপিইউ হয়ে যাবে আইডল, এবং এখানে আমরা 16 সেকেন্ডে রেডি কিউ দিকে তাকালে দেখবো এটা হচ্ছে এমটি। ওকে, নাও এখন টাইম বের করার পালা। তো আমরা প্রথমে টার্ন অ্যারাউন্ড টাইম দেখি। P1-এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত, টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে রেডি কিউতে আসার পরে টার্মিনেট হওয়া পর্যন্ত। সো রেডি কিউতে ছিল 0 সেকেন্ডে, টার্মিনেট হয়েছে 7 সেকেন্ডসে, তার মানে 7 মাইনাস 0 হুইচ ইজ 7। নাও P2 অ্যারাইভড অ্যাট 2 সেকেন্ড অ্যান্ড এটা টার্মিনেট কখন হয়েছে, 12 সেকেন্ডে। সো 12 মাইনাস 2 হুইচ ইজ 10 সেকেন্ড। নাও P3 arrives at 4 second and it terminates at 8 second. So 8 minus 4 which is 4 second. Now P4 lastly, P4 arrives at 5 second and it terminated at 16 seconds. So 16 minus 5 which is 11 second. Okay, so এখন আমরা ওয়েটিং টাইম বের করি। ওয়েটিং টাইম হচ্ছে কতক্ষণ সে রেডি কিউতে ছিল। সো P1-এর জন্য তো 0 বিকজ P1 গেটস দ্য ফার্স্ট সিপিইউ অ্যালোকেশন। সো P2-এর জন্য ওয়েটিং টাইম কি, P2 রেডি কিউতে অ্যারাইভ করেছে 2 সেকেন্ডসে অ্যান্ড ইট ওয়েটস আনটিল ইট গেট সিপিইউ অ্যালোকেশন অ্যাট 8 সেকেন্ড। সো 8 minus 2 which is 6. For P3 arrived at 4 second and it gets CPU allocation at 7 second. So 7 minus 4, 3 second. Lastly P4 arrives at 5 and gets CPU allocation at 12. So 12 minus 5 which is 7. Now response time is the first of waiting time. So waiting time যেহেতু একটাই আমরা এটাকে দিতে পারি and number of context switch অবশ্যই 0. সো চাইলে আমরা এগুলো রেফারেন্স ক্যালকুলেট করে রাখতে পারি, এখন আমি ক্যালকুলেট করছি না, আপনারা করে নেবেন।
ওকে, নাও আমরা এখন SJF এর প্রিমিটিভ ভার্সন যেটা হচ্ছে SRJF, শর্টেস্ট রিমেনিং জব ফার্স্ট, সেটা দেখব। আচ্ছা, এখন যেহেতু প্রিমিটিভ ভার্সনে আমরা এন্টার করলাম, সো এখন খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা যখন আপনারা নিজেরা করবেন তখন খুবই কেয়ারফুলি করতে হবে, বিকজ এটা কিন্তু একটা ভুল হলে সেকেন্ড থার্ড এর পরে সবগুলো টাইম অ্যালোকেশন ভুল হবে এবং গ্যাঞ্চার যদি ভুল হয় আপনার সব টাইমও ভুল হবে, সো লাস্টের দিকে সবই ভুল হয়ে যাবে, সো কেয়ারফুলি করতে হবে। এখন আমরা একটা গ্যাঞ্চার এঁকে ফেলি এখানে। আচ্ছা, সো এখানে 5টা প্রসেস এবং অ্যারাইভাল টাইম ইজ গিভেন, বার্স্ট টাইম অলসো গিভেন। নাও আমরা স্টার্ট করি। সো 0 সেকেন্ড, অ্যাট 0 সেকেন্ড উই হ্যাভ অনলি P1 উইথ 7 সেকেন্ডস অফ বার্স্ট টাইম। সো CPU প্রথমে একে 0 সেকেন্ডে অ্যালোকেট করবে। 0 সেকেন্ড থেকে আমরা P1কে দিব 7 সেকেন্ড, তাই না? না, বিকজ আমরা দেখতে পাচ্ছি 7 সেকেন্ড হওয়ার আগে কিন্তু 3 এবং 4th সেকেন্ডে P2 এবং P3 অ্যারাইভ করে ইন দ্য রেডি কিউ। সো আমি বলেছিলাম যখনই কোনো প্রসেস অ্যারাইভ করবে তখনই CPU টার্মিনেট করে দিবে, যাকে অ্যালোকেট করা আছে তাকে টার্মিনেট করে রিমেনিং টাইম সহ রেখে দিবে রেডি কিউতে, এবং দেন ইট উইল চেক হুইচ প্রসেস হ্যাজ দ্য লোয়েস্ট প্রসেসিং টাইম অর বার্স্ট টাইম। দেন সেখান থেকে আরেকটা নতুন প্রসেস অথবা যে প্রসেসকে উঠেই রেখেছে সেটাও সিলেক্ট হতে পারে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। সো না আমরা দেখি এখন 3 সেকেন্ডে যেহেতু CPU একটা প্রসেসকে দেখতে পাচ্ছে বা একটা প্রসেস অ্যারাইভ করছে, সো আমরা 3 সেকেন্ডের সিচুয়েশনটা এখানে আগে লিখি। 3 সেকেন্ডে আমাদের এখানে সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই, বিকজ এখানে যেহেতু রিমেনিং জব থেকে আমরা নিব, সো এখানে সিরিয়াল মেনটেন করে লেখার দরকার নেই। সো আমরা এমনি লিখতে পারি, যেটা নতুন আসলো সেটাকেই লিখি, P2 উইথ 9 সেকেন্ড অ্যান্ড P1 তো আমাদের এখানে দিয়েছিলাম, কতক্ষণ দিতে পারবো আমরা? অনলি 3 সেকেন্ড। সো রিমেনিং P1 কত? 4 সেকেন্ড। এখন CPU কাকে সিলেক্ট করবে এখান থেকে? এখন CPU সিলেক্ট করবে যার সময় কম লাগবে এবং সেটা আবারও P1। সো এই যে দেখলাম যে যাকে উঠিয়ে রেখেছিল তাকেই আবার নিচ্ছে, বিকজ টাইম তার এখন কম এই সিচুয়েশনে। সো এখন আবার আমরা দেখতে পাচ্ছি P1কে সময় দিতে হবে 3 সেকেন্ড থেকে, বাট 4 সেকেন্ডও কিন্তু অলরেডি আরেকজন অ্যারাইভ হচ্ছে। সো আমরা কী করব? 1 সেকেন্ড টাইম P1কে দিতে পারবো, বিকজ আরেকজন অ্যারাইভ করছে, এবং 4 সেকেন্ডে আমরা দেখব আগের P2 উইথ 9 ছিল, নতুন আমরা বলতে পারি P3 উইথ 6 সেকেন্ড চলে আসলো, এবং আবারও P1 এর রিমেনিং থাকে 3 সেকেন্ড। সো আবারও এই কেসে আমরা শর্টেজ অফ P1কে পাচ্ছি, সো এটা আবার সিলেক্ট করলাম, করে আবারও P1কে আমরা টাইম দিব কতক্ষণ? 3 সেকেন্ড দিতে পারবো, বিকজ P4 এবং P5 কিন্তু 25 এবং 30 সেকেন্ডে অ্যারাইভ করে, যেটা কিন্তু এর মধ্যে পড়ে না, এই টাইমের মধ্যে চলে আসছে না। সো আমরা কী করবো? পুরো টাইমটাই তাকে দিতে পারবো। সো P1কে দিয়ে দিলাম আমরা আরও 7 সেকেন্ড পর্যন্ত। এখন কিন্তু আমাদের P1 আর নাই, এবং এখানে থাকবে শুধুমাত্র P2 উইথ 9 সেকেন্ড অ্যান্ড P3 উইথ 6 সেকেন্ড। সো এখন কাকে নিব আমরা? অবভিয়াসলি P3কে নিব, এবং পুরো টাইমটা কি দিতে পারবো? ইয়েস, অবভিয়াসলি, বিকজ 25 সেকেন্ডের আগে কেউ আসবে না। সো 7 থেকে আমরা P3কে টাইম দিলাম, থার্টিন সেকেন্ড পর্যন্ত। দেন 13 সেকেন্ডে আমরা সিচুয়েশন যদি দেখি, অনলি P2 রিমেনিং, অ্যান্ড আমরা এটাকে সিলেক্ট করলাম এবং 9 সেকেন্ড তাকে অ্যালোকেট করে দিতে পারবো। অবশ্যই 22 সেকেন্ড পর্যন্ত P2 থাকবে। এখন 22 সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি র্যাম থাকে এমটি, সো আমরা এখানে কি করতে পারি? একটা আইডল চিহ্ন দিতে পারি, বাট 25 সেকেন্ডে কিন্তু আবার আসবে। সো এখানে আমরা 25 সেকেন্ড থেকে শুরু করব আবারও। আচ্ছা, এই পাশে একটু সরিয়ে লিখি। এখন 25 সেকেন্ড একটা অ্যারাইভ করলো, সো 25 সেকেন্ডে আমরা সিচুয়েশনটা লিখি। 25 সেকেন্ডে অ্যারাইভ করেছে P4 উইথ 12 সেকেন্ড। এখন যেহেতু কেউ নাই, সো আমরা P4কে সিলেক্ট করব, বাট 5 সেকেন্ডের জন্য অ্যালোকেট করতে পারবো, বিকজ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা 5 সেকেন্ডের গ্যাপ আছে। সো 5 সেকেন্ড পরেই আরেকজন প্রসেস চলে আসতেছে। সো এখানে দিলাম 30 সেকেন্ড, এখানে হচ্ছে আমরা P4কে টাইম দিলাম 5 সেকেন্ড। নাও 30 সেকেন্ড এই সিচুয়েশনে আমরা চলে আসতেছে, দেখতে পাচ্ছি P5 চলে আসে উইথ 8 সেকেন্ড অ্যান্ড রিমেনিং P4। সো এখন আবার আমরা কাকে দেখব? শর্টেজ জব, যেটা হচ্ছে P4। সো আমরা P4কে নিচ্ছি এবং এটাকে সময় দিব পুরাটাই 7 সেকেন্ড, বিকজ আর কেউ আসতেছে না। সো 37 সেকেন্ড পর্যন্ত, 37 সেকেন্ড পর্যন্ত উই ক্যান গেট
ওকে, এখন 37 সেকেন্ডে আমরা শুধু দেখতে পাচ্ছি P5 আছে উইথ 8 সেকেন্ড। নাও আমরা এটাকে 8 সেকেন্ড সময় দিব। 45 সেকেন্ড উই ক্যান অ্যালোকেট P5 অ্যান্ড আফটার দ্যাট 45 সেকেন্ডে কিন্তু র্যাম এমটি, সো এরপরে থাকবে এটা আইডেল। ওকে, নাও আমাদের কাজ শেষ, গ্যান্ট চার্ট আঁকা। এবং নেক্সট হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম অ্যান্ড নাম্বার অফ কন্ট্যাক্ট সুইচিং। সো এখানে আমরা কন্ট্যাক্ট সুইচটা কিন্তু আগে থেকে আমরা ট্র্যাক রাখি নাই, বাট আমরা কন্ট্যাক্ট সুইচটা কীভাবে হয় সেটা আমরা এমনিতেই শিখব এখনই, কীভাবে আমরা কন্ট্যাক্ট সুইচটা বের করতে পারি। সো ফার্স্টে কন্ট্যাক্ট সুইচ বের করাটাই আমরা দেখি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিপিইউ টার্মিনেট করেছিল P1কে, বাট যেহেতু P1 পুরোটাই আবার পেয়েছে, সো আমরা যদি আমরা যদি হুট করে তাকাই তাহলে এই টাইমগুলো বাদ দিলে দেখা যাবে যে P1 শুরু থেকে হয়তো প্রসেসিং শেষ করেছে, বিকজ P1 কিন্তু এদিকে আর কোথাও নাই। সো ধরতে গেলে P1-এ কোনো টার্মিনেশন হয় নাই, বাট অ্যাকচুয়ালি হয়েছে। সো যেহেতু আমরা দেখতেছি যে টার্মিনেট করার পরেও P1-ই সিপিইউ অ্যালোকেট বারবার পেয়েছে, সো এই 0 to 7 সেকেন্ডসে আমাদের কোনো কন্ট্যাক্ট সুইচিং হয় নাই। দেন আমরা P3 এর দিকে তাকাই। P3 আমাদের 7 to 13 সেকেন্ড। এই যে P3 আমরা সিলেক্ট করেছিলাম এখানে, এই যে এখানে সিলেক্ট করেছিলাম। সো P3ও কিন্তু ফুল টাইমটাই আমাদের এখানে সিপিইউ অ্যালোকেশন পেয়েছে। সো এখানেও কন্ট্যাক্ট সুইচ হয় নাই, এখানেও হয় নাই। সো P2তেও হয় নাই, এখানে তো আইডল টাইম ছিল, এখানে তো হবেই না। এবং এখানে P4 এখানেও হয় নাই, বিকজ P4 আবারও সিপিইউ অ্যালোকেট পায় এবং P5-এ ফুলফিল পায়। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট সুইচিংয়ের ভ্যালু 0। সো আমরা এরপর আরেকটা এক্সাম্পল দেখব যেখানে কন্ট্যাক্ট সুইচের ভ্যালু থাকবে। সো তার আগে আমরা টার্ন অ্যারাউন্ড টাইমটা এই প্রিমিটিভের ক্ষেত্রে ক্যালকুলেট করি। সো টার্ন অ্যারাউন্ড টাইম অফ P1 হুইচ ইজ অ্যারাইভাল টাইম 0 অ্যান্ড ইট গেট টার্মিনেট অ্যাট 7 সেকেন্ড। সো এটার ভ্যালু 7। দেন কুইকলি আমরা একটু করে ফেলি বিকজ ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। এবং সো দেন P2 অ্যারাইভস অ্যাট 3 অ্যান্ড ইট টার্মিনেটস অ্যাট 22, প্রসেস শেষ করে। সো P2 এর ক্ষেত্রে 22 - 3 আপনি একটু ক্যালকুলেট করে নিন, আমি কুইকলি এটা লিখে যাই। দেন P3 4 সেকেন্ডে অ্যারাইভ করে এবং এখানে আমরা গ্যান্ট চার্টে থাকলে দেখতে পাবো 13 সেকেন্ডে টার্মিনেট হয়েছে। সো 13 - 4। দেন ফর P4 ইট অ্যারাইভস অ্যাট 25 অ্যান্ড শেষ হয়েছে কখন? 37 সেকেন্ডে। সো 37 - 25। লাস্টলি P5 which arrives at 30 and ends at terminated at 45. So 45 - 30. ওকে, সো ওয়েটিং টাইমটা কি? ওয়েটিং টাইম আমরা এখন ক্যালকুলেট করি যে কতবার ওয়েটিং করেছে। সো কন্ট্যাক্ট সুইচ হয় না যেহেতু, সো ওয়েটিং টাইমও একবার করে হবে এবং সেটাই হবে রেসপন্স টাইম। সো ওয়েটিং টাইমটা হচ্ছে ইট অ্যারাইভস অ্যাট 0 অ্যান্ড গেটস সিপিইউ অ্যালোকেশন অ্যাট 0। সো P1 এর জন্য ওয়েটিং টাইম 0। P2 এর জন্য P2 অ্যারাইভস অ্যাট 3 seconds and gets CPU allocation at 13 seconds. So 13 - 3 which is আমি 13 - 3 লিখি। Then P3 এর ক্ষেত্রে arrives at 4 and get CPU allocation at 7. এই যে 7 সেকেন্ডে অ্যালোকেশনটা পেয়েছে। So 7 - 4. Then P4 arrives at 25 and gets CPU allocation at 25. So এটা 0 অবশ্যই। Then P5 arrives at 30 and it gets CPU allocation at 37. So P5 আমি পুরোটাই লিখি 37 - 30. ওকে, দেন রেসপন্স টাইম কী হবে? এই যে এখানে যা টাইম আছে সেম টু সেম, বিকজ ওয়েটিং টাইম একটা করে। ওকে, এখন আমরা কুইকলি আরেকটা SRJF এক্সাম্পল দেখে ফেলি। ওকে, এক্সাম্পলটা হচ্ছে এটা আমি আর করতেছি না, আমি জাস্ট ব্রিফলি বলে দিই, আপনার প্র্যাকটিস করতে পারবেন। সো এখানে যে টাইমগুলো দেওয়া গিভেন। এখন আমাদের গ্যান্ট চার্ট যদি আমরা আঁকি, ফার্স্টে P1 দেন P2 পেয়েছে, দেন P3 দেন P2 দেন P4 দেন P1। কেন? বিকজ আমরা এখানে যদি একটু র্যামের দিকে তাকাই, এই সিচুয়েশন দেখি, আমাদের ওখানে টাইম যেগুলো দেওয়া ছিল সেই অনুসারে 0 সেকেন্ডে P1 ছিল। সো 7 সেকেন্ডের জন্য আমরা একে কেটে দিয়েছিলাম, সিলেক্ট করেছিলাম। এবং দেন আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ডে অ্যারাইভাল। সো ফার্স্টের প্রসেসটা এন্ড হওয়ার আগে কিন্তু এরা 3 জন অ্যারাইভ করতেছে, তার মানে অবশ্যই P1-এর পুরোপুরি এক্সিকিউট হওয়ার আগেই টার্মিনেট করতে হবে, মানে কন্ট্যাক্ট সুইচ হবে। সো এখানে কি হলো?
আমরা দেখতে পাচ্ছি P1 7 সেকেন্ড এবং যেহেতু একজন অ্যারাইভ করতেছে 2 সেকেন্ডে, সো P1কে আমরা রেডি কিউতে আবার তুলে আনতেছি এবং তার রিমেনিং টাইম 5, বাট নিউ প্রসেস P2 যার প্রসেসিং টাইম ইজ 4, সো এটাকে আমরা আগে সিলেক্ট করব। সো তার মানে কিন্তু গ্যান্ট চার্টের দিকে যদি তাকাই, P1 আমরা অনলি 2 সেকেন্ড কমপ্লিট করেছি এবং 2 সেকেন্ড কমপ্লিট করার পরে নতুন একটা প্রসেস কিন্তু এখানে সময় পেয়েছে এবং আমরা আরেকটু দূরে তাকালে দেখব P1 এখানে অ্যান্ড এখানে। সো তার মানে অবশ্যই P1-এর এই জায়গায় একটা কনটেক্সট সুইচিং হয়েছে। আমরা কিন্তু এভাবে বের করতে পারি যে কোথায় কনটেক্সট সুইচ হয়েছে, এখানে একটা কনটেক্সট সুইচিং হয়েছে। আচ্ছা, আমরা এবার গ্যান্ট চার্ট দেখে বের করি। সো এটা তো আপনারা পারবেনই, এটা হচ্ছে আপনাদের যে রিমেনিং টাইম দেখে যার কম এবং যখনই একটা প্রসেস অ্যারাইভ করতেছে তখনই আমরা কনটেক্সট সুইচ করে ওই প্রসেসটা রিমেনিং টাইম সহ তুলে নিচ্ছি এবং নতুন প্রসেস লিখতেছি। দেন সিপিইউ দেখবে যে কার টাইম কম তাকে সিলেক্ট করে তাকে ওই টাইমটা দেওয়ার চেষ্টা করবে যদি না কনটেক্সট সুইচ হয়। ওকে, এখন গ্যান্ট চার্ট দেখে আমরা সিএস বা কনটেক্সট সুইচিং বের করার চেষ্টা করি। একটা তো দেখলাম, এখন দেখতেছি এখানে P2 অ্যালোকেট পেয়েছে এবং আমরা পরে তাকাই P2 কি আছে, হ্যাঁ এখানেও P2 এক্সিস্ট করে। তার মানে P2 এখান থেকে এখানে কেমনে গেল, তার মানে অবশ্যই এখানে একটা কনটেক্সট সুইচিং হয়েছে এই পজিশনটাতে। সো এখানে আমরা কনটেক্সট সুইচ ধরতে পারি। সো নাম্বার অফ কনটেক্সট সুইচ হচ্ছে 2। সো দেখেন এরপরে P3 কিন্তু এখানে একবারই আছে 1 টাইম, দেন P4 কিন্তু 1 টাইম আছে। সো এই যে P1 আর P3 এটা আমরা 2বার পাইছি, তার মানে এখানে 2বার কনটেক্সট সুইচ এক্সিস্ট করে। বাট কোথায় সেটা হচ্ছে এখানে আর এখানে, যেখানে আমরা দেখবো যে প্রসেসটা পরে আছে এবং এই প্রসেসটা যেমন P2 এখানে আছে, দেন পরে কোথায় আছে। সো P2 যেখান থেকে টার্মিনেট হয়ে আরেকজন প্রসেসকে জায়গা দিয়েছে, ইন দিস কেস P3, তার মানে এখানেই কনটেক্সট সুইচিংটা অকার হয়েছে। বা একটা প্রসেস যখন মাল্টিপল জায়গায় আমরা দেখতে পাবো তখনই আমরা বলতে পারবো কয়বার কনটেক্সট সুইচিং হয়েছে। ওকে, সো এখানেও কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম এগুলো এখানে ক্যালকুলেট করা আছে, এখানে আপনারা দেখে নেবেন। এবং এই ফুল নোটটা আমি দেখিয়ে দিব কোথায় আছে, আমার ওয়েবসাইটে গেলেই পাবেন অথবা ড্রাইভ লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব বা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আরও অনেক ম্যাটেরিয়াল ওখান থেকে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো লাস্টলি না, এখানে প্রায়োরিটি কিউ সম্পর্কে আমি যেটা বললাম যে প্রায়োরিটি ক্যান বি টাইম অর মেমোরি রিকোয়ারমেন্ট অর ইট ক্যান বি আ ভ্যালু, এক্সামে দেওয়া থাকতে পারে, যেমন প্রায়োরিটি ভ্যালুস। এখানে পাঁচটা প্রসেসের জন্য আমরা প্রায়োরিটি ভ্যালু সেট করে দিয়েছি 5 3 2 4 1। এটা কোশ্চেনে বলা থাকতে পারে যে এখানে প্রায়োরিটি ভ্যালু 5 মিনস ইট গেট দ্য হায়ার প্রায়োরিটি নাকি ইট গেটস দ্য লোয়েস্ট প্রায়োরিটি। তার মানে লোয়েস্ট প্রায়োরিটি যদি 5 হয় তার মানে হায়েস্ট অবশ্যই লোয়ার ভ্যালু অফ প্রায়োরিটি ইজ দ্য হায়ার প্রায়োরিটি, অথবা হায়ার ভ্যালু অফ প্রায়োরিটি ইজ দ্য হায়ার প্রায়োরিটি। সো এখানে এই যে প্রায়োরিটির বেসিসে আমরা সেমভাবে করবো এবং এইটা নন প্রিম্পটিভ ভার্সনের জন্য আছে, প্রিম্পটিভ ভার্সনের জন্য আছে। এটা আমি আর করে দিচ্ছি না, আপনারা এটা প্র্যাকটিস করে নেবেন, এটা প্র্যাকটিস করলে আপনাদের হাতটা চালু হবে। সো এই যে প্রিম্পটিভ প্রায়োরিটি শিডিউলিংও সেমভাবে, অর্থাৎ এই সেম এক্সাম্পল দিয়ে আপনারা প্রিম্পটিভ নন প্রিম্পটিভ দুটাই করবেন। করার পরে আপনারা টাইমগুলো বের করবেন এবং কনটেক্সট সুইচ কোথায় হচ্ছে কেন হয়েছে যে আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি, এভাবে বের করতে পারবেন। না লাস্টলি রাউন্ড রবিনে চলেছে, রাউন্ড রবিনটা একটু যেহেতু অন্যরকম, এটা একটু দেখিয়ে দিই আমি। সো টাইম কোয়ান্টাম ইজ গিভেন হুইচ ইজ 8। সো তাহলে আমরা শুরু থেকে আবার স্টার্ট করি। 0 সেকেন্ডে ছিল P1 উইথ 7 সেকেন্ড। সো 7 সেকেন্ড মানে কি টাইম কোয়ান্টামের থেকে কম, তার মানে কিন্তু এখানে কনটেক্সট সুইচ হবে না, আমরা P1টাকে পুরোপুরি 7 সেকেন্ড দিতে পারবো। সো P1 7 সেকেন্ড পর্যন্ত এক্সিকিউট হবে, এরপরে টার্মিনেট হয়ে যাবে। সো এখানে কিন্তু কনটেক্সট সুইচ হয় নাই বিকজ 8 সেকেন্ডকে ক্রস করি নাই। দেন এখন আমরা দেখব 7 সেকেন্ডে আমাদের সিপিইউ কাকে দেখতেছে রেডি কিউতে। সো 7 সেকেন্ডে এটাও চলে আসতেছে, এটাও চলে আসতেছে। সো P2 উইথ 9 সেকেন্ড অ্যান্ড P3 উইথ 6 সেকেন্ড। এখন আমরা কাকে অ্যালোকেট করব, এটা যেহেতু প্রিমিটিভ এবং কাকে অ্যালোকেট করার কোনো বিষয় নাই, তার মানে এখানে অবশ্যই সিরিয়াল মেনটেন করা লাগবে। সো আমরা অবশ্যই সিরিয়াল অনুসারে রেডি কিউতে লিখব। সো সিরিয়ালে কি আসতেছে, আগে P2 আসতেছে। সো আমরা P2কে অবশ্যই নিব এবং দেখতেই পাচ্ছি P2 কিন্তু টাইম কোয়ান্টামটা ক্রস করতেছে, তার মানে P2 এর 1 সেকেন্ড বাকি থাকা অবস্থায় এটাকে কনটেক্সট সুইচ করতে হবে বা এটাকে রেডি কিউতে আবার ফেরত আসতে হবে। সো আমরা কী করবো, 7 সেকেন্ড থেকে 8 সেকেন্ড টাইম দিতে পারবো P2কে। সো 15 সেকেন্ড পর্যন্ত P2 কাজ করলো এবং এখানে কিন্তু একটা কনটেক্সট সুইচ হয় এবং এটা হয় বিকজ টাইম কোয়ান্টামকে ক্রস করে ফেললো। সো আমরা 15 সেকেন্ডে কী হবে, 15 সেকেন্ডে এই যে সিরিয়াল মেনটেন করে লিখবো। সো P3 এখানে রিমেনিং ছিল P3, সো P3 চলে আসবে সামনে
উইথ 6 সেকেন্ড অ্যান্ড P2 গিয়ে হচ্ছে পরবর্তীতে আমাদের র্যামে বসবে যেখানে 1 সেকেন্ড বাকি থাকে। ঠিক আছে, ওকে। এখন আবার কাকে আমরা সময় দিব? অবশ্যই P3-কে, বিকজ P3 ফার্স্টে এখন আছে কিউয়ের সামনে। আচ্ছা, সো এখানে কাটতে ভুলে গেছি। ওকে, P3-কে আমরা নিব 6 সেকেন্ড, সো টাইম কোয়ান্টামের কম, তার মানে আমরা একে 6 সেকেন্ড পুরোটা দিতে পারবো। ওকে, ডান, কোনো কনটেক্সট সুইচ হয় না, আমরা এখানে কেটে দিই। এরপরে কি হবে? এরপরে আমাদের 21 সেকেন্ডে আমরা সিচুয়েশন কি অবস্থা, 21 সেকেন্ডে কেউ অ্যারাইভ করে নাই, P2 উইথ 1 সেকেন্ড রিমেনিং, সো আমরা P2-কে নিলাম এবং 22 সেকেন্ড পর্যন্ত P2-কে দিলাম এবং এখানে কনটেক্সট সুইচ হয় নাই এবং এখানে কিন্তু CPU কিছুক্ষণ আইডল থাকবে বিকজ এই 22 সেকেন্ডে কেউ অ্যারাইভ করে নাই, সেখানে এমটি। নাও অ্যারাইভ করলো 25 সেকেন্ডে, চলে আসলাম 25 সেকেন্ডে, এখানে পাচ্ছি P4 উইথ 12 সেকেন্ড, সো 12 সেকেন্ড অবশ্যই 8-কে ক্রস করতেছে, সো কনটেক্সট সুইচ হইতেই হবে, কেউ ঠেকাইতে পারবে না। ওকে, সো এখানে আমরা কি করব, 8 সেকেন্ডের একটা কনটেক্সট সুইচ, 8 সেকেন্ডের টাইম অ্যালোকেট করতে পারবো P4-এর জন্য। 33 সেকেন্ড অ্যালোকেট করলাম এবং এই 33 সেকেন্ড টাইমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে P4-কে আমরা তুলে নিয়েছিলাম, সো 33 সেকেন্ডের মধ্যে এই যে 30 সেকেন্ডের মাথায় কিন্তু P5 অ্যারাইভ করেছিল, সো P5 আগে আমাদের সিরিয়ালে থাকবে উইথ 8 সেকেন্ড এবং এরপরে রিমেনিং P4-এর সেকেন্ডগুলো, P4-এর বাকি রিমেনিং সেকেন্ড আমরা লিখব, যেটা হচ্ছে 4 সেকেন্ড। নাও সিরিয়ালে কে আসতেছে? সিরিয়ালে আসতেছে P5, P5-টাকে আমরা নিব এবং এখানে কিন্তু 8 সেকেন্ড সেম, সো ক্রস করে নাই, বাট 8 সেকেন্ড 8 সেকেন্ডে আমরা গেছি, সো ইকুয়াল অর গ্রেটার হইতে হবে, সো ইকুয়াল যেহেতু, সো এখানে একটা কনটেক্সট সুইচ হবে, সো একে যদিও ফুলফিল আমরা করতে পারলাম তবে কনটেক্সট সুইচ কাউন্ট করব, যদিও এটা টার্মিনেট হয়ে গেছে, এটাকে আমরা আবার পুনরায় আনতে হবে না, বাট যেহেতু টাইম কোয়ান্টামের সেম ভ্যালুতে আমরা ক্রস করলাম, সো এটা হচ্ছে 41-এ কনটেক্সট সুইচ আমরা কাউন্ট করব। দেন 41 সিচুয়েশন আমরা এখানে লিখি, 41 সিচুয়েশন, এবার ডান, লাস্ট ওয়ান 4, P4 উইথ 4 সেকেন্ড, সো 4 সেকেন্ড ইজ লেস দেন টাইম কোয়ান্টাম 8 সেকেন্ড, সো এখানে 45-এ টাইম দিব P4-কে এবং কোনো কনটেক্সট সুইচ হয় না এবং CPU আইডল চলে যাবে এখানে, এবং 45 সেকেন্ডে আমরা এখানে লিখবো যে এমটি। ওকে, সো কনটেক্সট সুইচ কয়বার হলো আমরা দেখি, এই যে এখানে একবার কনটেক্সট সুইচ, এখানে একবার, অ্যান্ড আমাদের হচ্ছে এই যে এখানে একবার, আমি এটা লিখতে ভুলে গেছি, এখানে একবার কনটেক্সট সুইচ হয় বিকজ ওখানে কিন্তু আমরা ওই যে 8 সেকেন্ডের একটা গ্যাপ দিই, সো এই যে এই 3টা কনটেক্সট সুইচ এবং আমরা দেখি কনটেক্সট সুইচ, ইয়েস 3টা কনটেক্সট সুইচ হয়েছে। সো আপনারা এরকম করে এটাও প্র্যাকটিস করবেন, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম বের করবেন। সো ওয়েটিং টাইম যে এখানে মাল্টিপল ওয়েটিং টাইম থাকতেই পারে, থাকবে অবশ্যই, বিকজ যেহেতু প্রিমিটিভ ভার্সন এবং এখানে কিন্তু কনটেক্সট সুইচ হবে, সো এই যে P2 কিন্তু একবার, যেমন এখানে P2 একবার CPU অ্যালোকেশন পেয়েছে, আবার ওটা রেডি করতে ফেরত গেছে, আবার কিছুক্ষণ ওয়েট করছে, সো এটা। আর রেসপন্স টাইম হচ্ছে ওয়েটিং টাইমের ফার্স্ট পার্টটুকু, এই যে 7 - 3, 7 - 3, 25 - 25, 25 - 25. Okay, so all the PDFs are given in the description box. Also, you can find my PDFs and notes from this link. I have also provided this link in my description box. So if you go to 321, from here you can find the hand notes. Here it is. So here you can find all the hand notes of 321. শুধুমাত্র 321 না, যে কোনো ধরনের কোর্সের হ্যান্ড নোট অথবা প্র্যাকটিস, মিড কোশ্চেন্স অ্যান্ড YouTube playlist you can find in my website. All the courses are listed. Thank you for watching the video. I hope it will be helpful for you to learn CPU scheduling. If you have any other queries, you can reach out through the comment section or you can personally mail me. Thank you for watching. Allah Hafiz.